সুভাষিস, যে জায়গাটাতে আমরা আলোচনা করছিলাম, প্রথম 3টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, ফোর্থ অ্যান্ড ফিফথ আপনি যদি আরেকটু ডিটেইলে বলেন। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যে একটা দেশ কি কি দ্রব্যের নিয়ে বাণিজ্য করবে, একটা দেশের মধ্যে কি কি সিকিউরিটি প্রবলেমস হচ্ছে, সেটা যেন অন্য দেশকে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সবাইকে ঠিকঠাক জায়গায় কমিউনিকেট করা হয়। ফিফথ, যেটা খুব ইম্পর্টেন্ট, স্টেবিলিটি আনার জন্যে বা ইকোনমিক স্টেবিলিটি বলো, সিকিউরিটি স্টেবিলিটি বলো, সেটা আনার জন্যে সবকটা দেশকে একটা কমন গাইডলাইন ফলো করতে হবে। কমন গাইডলাইন ফলো না করলে এই স্টেবিলিটি আসবে না। অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল দুটো জিনিস, যেটা তোমার এখানকার হেডলাইন, সেটা যে যদি আমরা ধরো ইকোনমিকে ক্যাচ করলাম অ্যাজ আ পয়েন্টার, তাহলে আমি ইকোনমিক যদি আপলিফমেন্টের দিকে এগোই, তাহলে কারেন্সি আমরা লোকালও ইউজ করতে পারবো, আমরা লোকাল কারেন্সিতে করতে, বা কোনো এমন ডেফিনেটিভ কারেন্সিতে ইউজ করতে পারবো যাতে ম্যাক্সিমাম কাস্টমার বেস বা ম্যাক্সিমাম সাপ্লায়ার বেস বা ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং বেস অ্যাড্রেসড হয়। এমন নয় যে নির্দিষ্টভাবে বাণিজ্য করতে গেলেই আমাদের একটা পার্টিকুলার কারেন্সিকে ইউজ করতে হবে। অর্থাৎ ডলারকে বুঝিয়ে দেওয়া যে ডলার যদি বাড়াবাড়ি করে, আমরা যে রিপ্লেসমেন্ট প্রসিডিওরটা ভদ্রলোকের মতো করছি, সেই রিপ্লেসমেন্ট প্রসিডিওরটা সাডেন হয়ে যেতে পারে। দেখো একটা কথা তোমায় আমি পরিষ্কার বলে দিচ্ছি, ডলার রাতোরাত চেঞ্জ করে দেওয়াটা বোকামি, কিন্তু ডলারকে যদি রিপ্লেস করতে হয়, যে গুটি গুটি পায়ে এগোবে বলে আমি ভেবেছিলাম পৃথিবীর বাকি দেশগুলো, সেই গুটি গুটি পায়ে কিন্তু পৃথিবী এগোচ্ছে না, পৃথিবী যথেষ্ট দ্রুত এগোচ্ছে। আমি এক্সপেক্ট করেছিলাম এই ধরনের ডিসকাশন আসবে, ইন্ডিয়া সাবমিশন ইন ইন্ডিয়া প্রেসিডেন্সি ব্রিক্স, কিন্তু সেটা কিন্তু এলো না। এটা অনেক আগে এসসিওতে ডিসকাশন স্টার্ট হয়ে গেল। এই ডিসকাশনটা কিন্তু ওয়াশিংটনে রাত্রিরের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। আরো একটা কথা আমি একটু শোনাই, পুতিন বলছেন ইউক্রেনকে নিয়ে যে রাশিয়ার জন্য ইউক্রেনের যুদ্ধ এতদিন ধরে হয়নি, আসল এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আমি দেখাবো যে ইউক্রেনের বিষয় নিয়ে এসিওতে কি বার্তা দিলেন পুতিন, শুনুন। এই সংকট রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে উদ্ভূত হয়নি, বরং পশ্চিমাদের দ্বারা সমর্থিত এবং উস্কানিপ্রাপ্ত ইউক্রেনীয় অভ্যুত্থানের ফলে উদ্ভূত হয়েছিল, এবং তারপরে সেই ইউক্রেনীয় অঞ্চলে এবং সেই সব ইউক্রেনীয় জনগণের মধ্যে প্রতিরোধ দমন করার জন্য সশস্ত্র বাহিনী ব্যবহার করার প্রচেষ্টার ফলে উদ্ভূত হয়েছিল, যারা এই অভ্যুত্থানকে গ্রহণ বা সমর্থন করেনি। সংকটের দ্বিতীয় কারণ হল পশ্চিমাদের ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার ক্রমাগত প্রচেষ্টা, যা আমরা বহু বছর ধরে বারবার জোর দিয়েছি এবং বলেছি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। একদমই, মানে আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো। এই যে কতগুলো শব্দ আমরা এআই ট্রান্সলেট করেছি এবং যেটা এসছে দর্শকদের সুবিধার জন্য আমরা সেটা বলেছি, যে এখানে পুতিন বলছেন যে ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার দ্বারা হয়নি, পশ্চিমা শক্তি রয়েছে এর পেছনে। কি বার্তা দিলেন এটা? দেখো তোমাকে প্রথমেই বললাম একটা কথা, যে দুজনের স্পিচ কিন্তু মিরর ইমেজ। কেন বলছি মিরর ইমেজ? এখানে মোদি যখন স্পিচটা দিলেন, উনিও একই কথা বললেন যে টেররিজম যত বড় না আমাদের কাছে চ্যালেঞ্জ, তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে যেই দেশগুলো টেররিজমকে সমর্থন করে যাচ্ছে দিনের পর দিন পেছন থেকে, যে দেশগুলো, যে রাষ্ট্রগুলো করছে। সিমিলারলি পুতিন যখন এই কথাটা বললেন, পুতিন বুঝিয়ে দিলেন G7 বলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলো, নেটো বলো, এবং এদের পিছনে বসে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলো, এরা যে দিনের পর দিন অস্ত্র ব্যবসা এবং এরা দিনের পর দিন যে অস্ত্র সাপ্লাইয়ের মাধ্যমে ইউক্রেনকে মদতগারী হয়ে দাঁড়িয়ে গেছেন এবং ইউক্রেনকে এমন একটা স্ট্রাকচারাল শেপ দেওয়ার চেষ্টা করছে অ্যাজ ইফ ইউক্রেন রাশিয়ার সাথে আননেসেসারিলি যুদ্ধ করে যাচ্ছে, রাশিয়া ইউক্রেনকে আননেসেসারিলি অ্যাটাক করে যাচ্ছে। তার পিছনে যারা পর্দার পিছনে যেই দেশগুলো আছে, সেই পর্দাটা তুলে ফেলার প্রয়োজনীয়তা মারাত্মকভাবে এসেছিল। এই পর্দাটা কোথাও গিয়ে আজকে উঠে গেল। এখানে বুঝিয়ে দেওয়া হলো, হেড অন নেওয়া, বোঝো তো, হেড অন নিল একদম। একটা বলতে পারো একটা পাগল ষাঁড় দৌড়চ্ছিল, তার শিং দুটোকে চেপে ধরা হলো এবং চেপে ধরে হেড অন বলে দেওয়া হলো যে এখন থেকে ইকোনমিক কন্ট্রোল থাকবে আমাদের হাতে, এখন থেকে মিলিটারি কন্ট্রোল থাকবে আমাদের হাতে। আর পৃথিবীর বহু জায়গায়, সেটা তাইওয়ান চায়না বলো, সেটা ভারত পাকিস্তান বলো, সেটা ইউক্রেন রাশিয়া বলো, এমনকি আমি আরেক স্টেপ এগিয়ে বলছি, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, এদেরকে ইনক্লুড করেও একটা ঝগড়াঝাটি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এখনো করা হচ্ছে ইয়েমেনকে আর ইসরায়েলকে লড়িয়ে দিয়ে, ইরানের সাথে লড়িয়ে দিয়ে। এর পিছনে যার সব থেকে বেশি মদত আছে, যেই দেশ যে দিনের পর দিন এই ধরনের অস্ত্র নিয়ে নষ্টামি করে ওসামা বিন লাদেন, সাদ্দাম হুসেন, গাদ্দাফি এবং আরো এত রাষ্ট্র নেতাদের তৈরি করেছে যারা অস্ত্র সহকারে সাধারণ মানুষদের মেরেছে,
সেই সবকটা মানুষকে যে দেশটা তৈরি করেছে সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ডাইরেক্ট বুঝিয়ে দেওয়া যে এবার কিন্তু আপনাকে আমরা ডাইরেক্ট চ্যালেঞ্জ করব এবং হেড অন নিলাম, এই নাম না করে গোটা এসসিও বুঝিয়ে দিল উই আর রেডি ফর দ্য ফাইট। এবং আমি এখানে আরো একটা বিষয় একটুখানি ইনক্লুড করতে চাইবো পুতিনের বক্তব্যে, সেটা হচ্ছে মণিপুরের প্রসঙ্গ তুলে এনেছেন। মানে ঠিক ভারতের নর্থ ইস্টকে যেভাবে বাংলাদেশের দিক দিয়ে টার্গেট করা হচ্ছে, এবং আসিম মুনির বারবার করে কিন্তু ইস্ট 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 এই কথাটা বলেছেন, তাহলে কার মদত রয়েছে? কি বলেছেন মণিপুর নিয়ে পুতিন, আগে শোনাই, তারপরে আসবো সেই জায়গার অন্তর্নিহিত অর্থ বোঝাবো সেটাও আপনাদের। ভারতের সাথে সম্পর্ক সম্ভবত শতাব্দীর বাকি সময় ধরে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। রাজধানী আজ বেশ ভালো নির্বাচনী ফলাফল দিয়েছে। বিশেষজ্ঞ বিশ্লেষণ। আজকের $1,000,000 প্রশ্ন হল মৃত্যুর এই নৃত্য কিভাবে থামানো যায়। গ্রাউন্ড রিপোর্ট। আমি কায়ের মোড়ে দাঁড়িয়ে আছি। আমার পিছনে 100টিরও বেশি ষড়যন্ত্রকারী হৃদয় রয়েছে। দীর্ঘ ফর্ম সাক্ষাৎকার। মণিপুরের ক্ষেত্রেও বহির্মুখী রাজনীতি প্রতিফলিত হয়েছে। আপনি মাথা ঘামান না, কারণ এটি একটি ছোট রাজ্য। জ্বলন্ত বিষয়গুলিতে গভীরভাবে ডুব দিন। প্রায়শই বলা হয় যে ডিআরসি সমগ্র বিশ্বের সবচেয়ে ধনী দেশ হতে পারে। এর কারণ কি লুকিয়ে আছে? কেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকারের ঝাঁকুনিকারীদের উৎখাত করেছিল? ভিডিও। আমরা কেবল সংবাদ প্রকাশ করি না, আমরা তা প্রকাশ করি। খুব স্পষ্ট করে মণিপুরের কথা বলছেন আপনি, নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে অবগত যে বারবার করে ইস্ট ইস্ট ইস্টের কথা আসিম মুনির বলেছেন, এবং এর পেছনে কে, যেটা আপনি বললেন খানিকক্ষণ আগে যে বুক পকেট তো আসবেই, একদম। তার মানে এই দিকেও নজর রয়েছে সিওর। ক্লিয়ার একদম ক্লিয়ার কাট স্ট্যাটাস। এখানে কেওসকে অ্যাড্রেস করা হচ্ছে, এখানে শুধু টেররিজমকে না, মিলিটেন্সিকে অ্যাড্রেস করা হচ্ছে, টেররিজমকে অ্যাড্রেস করা হচ্ছে, ইনসার্জেন্সিকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং অল টাইপ অফ পলিটিক্যালি এন্ডোর্সড ক্যাওস। আমি তোমার পরিবারে নানান রকমভাবে ঝামেলা লাগাতে পারি, কখনো কখনো তোমার সম্পর্কে ঝামেলা লাগাতে পারি, তোমাকে অর্থনৈতিকভাবে ঝামেলা লাগাতে পারি, তোমার বাড়ির দ্রব্যমূল্য বাড়িয়ে ঝামেলা লাগাতে পারি, তোমার বাড়ির মানুষজনের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি যে ঝামেলা লাগাতে পারি। এই সব ধরনের ঝামেলাকে অ্যাড্রেস করা হলো এসসিওতে, এবং ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়া হলো তুমি দেশ হিসাবে ছোট হও, তুমি দেশ হিসাবে বড় হও, তুমি যত বড় ছেনি হাতুড়ি কোদাল হও না কেন, তুমি যেভাবে খুশি হিট করো না কেন, আমরা তোমাকে ডাইরেক্ট অ্যাড্রেস করব। এবং আরেকটা কথা খুব বড় মেনশন আছে এখানে কিন্তু বারংবার মণিপুরের কথা বলার সময় একটা কথা বলা হয়েছে, একটা ইনক্লুসিভিটি অফ ইনভলভমেন্ট। এই ইনক্লুসিভিটি অফ ইনভলভমেন্টটা কিন্তু একটা বড় বার্তা দিয়ে যায়। এই বড় বার্তাটা এটাই যে গোটা দেশ, যদি কোনো একটা দেশ, ভারতের মতো কোনো একটা রেসপন্সিবল দেশ এটা নিয়ে প্রচন্ড রকম একসাথে লড়াইটা লড়ছে, সেই দেশের পাশে দাঁড়ানোটা প্রয়োজনীয়। ভারতবর্ষ কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি, ভারতবর্ষ কোনোদিন আজ অবধি কোনো দেশের সার্বভৌমত্বের ভিতরে হাত গলায়নি।